প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ আয়োজন আপনাদের পছন্দের সেলিব্রিটিদেরকে নিয়ে আড্ডা নিয়ে। আমি শ্রাবণত তৌহিদা চলে এলাম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, আর ভালো থাকতেই হবে, কারণ আজকে এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তিনি অবশ্যই এমন একজন মানুষ বিভিন্ন গুণে গুণান্বিত। তবে মূলধারার প্রতিভাবান নৃত্যশিল্পী বলতে যার মুখ এবং যার নাম সবার সামনে চলে আসে, তিনি এমন একজন মানুষ যার নামের মধ্যে, যার মুখের মধ্যেই যেন একটা চাঁদ জড়িয়ে রয়েছে। আমার সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় নৃত্যশিল্পী এবং প্রিয় মানুষ মুনমুন আহমেদ। মুনমুন আহমেদ শুধু একজন নৃত্যশিল্পী নন, তিনি এক আলোকবর্তিকা, যিনি সংস্কৃতিকে বহন করছেন গর্ব ভরে, যিনি নীরবে ছড়িয়ে দিচ্ছেন সৌন্দর্য, শুদ্ধতা আর আত্মার ছন্দ। তার পথ চলা হয়ে উঠুক আমাদের ভবিষ্যৎ শিল্পচর্চার অনুপ্রেরণা। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আপনার মতো মানুষের সাথে কথা বলতে পারাটাও কিন্তু একটা আনন্দের, কারণ যার কাছ থেকে কিছু শেখা যায়, সবসময় অনুপ্রেরণা পাওয়া যায়, এরকম মানুষগুলোকে আমি অনেক পছন্দ করি। তার মধ্যে আপনি একজন। আহা, এটা শুনে খুব ভালো লাগলো যে অনুপ্রাণিত করতে পারি এবং কেউ শেখে আমাকে দেখে, এটাই আসলে পাওয়া। আমরা হয়তো একসময় থাকবো না, কিন্তু আমাদের নামটা কোথাও না কোথাও রয়ে যাবে, যে আমাদেরকে কেউ না কেউ অনুসরণ করে। এইটাই আসলে একটা প্রাপ্তি। আপনার তো অনেকগুলো গুণ, কিন্তু আসল যেটা পরিচয় নৃত্যশিল্পী আপনি, সেখানে আমি আসতে চাই। নৃত্যশিল্পী হিসেবে ছোটবেলা থেকেই নাচ শেখা শুরু, এটা আমি জানি, কিন্তু গান শিখতে গিয়ে আপনার অনেক অস্থিরতা এবং ছটফট ভাব থেকে নৃত্যের টান করাটা, এটা অনেক দর্শকই জানে না। খুব ছোটবেলায় তো মা নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন, সেটা তো নাচ শিখছিলামই, কিন্তু আমার বাড়িতে গান শিখতাম। এবং আমার বাবা মার ছিল কি, আমাদের সবকিছুই শেখানোর একটা ইয়ে ছিল। কখনো, এখন তো অনেক পরিবারেই তাই হয়, নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, অভিনয় আবৃত্তি শেখাচ্ছে, ছবি আঁকা শেখাচ্ছে, সেরকম আমাদের ছোটবেলাটাও এরকম ছিল। তো গানের শিক্ষক আসতেন যখন, তখন আমি গানটা ঠিক মতো করতে চাইতাম না। আমার কাছে মনে হতো যে আমি নাচানাচিটাই মানে ভেতরে অস্থিরতা করতে, এবং আমি স্যারের সামনে এই হারমোনিয়াম বাজাতাম এমন বাঁকাতারা করে যাতে স্যার বিরক্ত হয়। শফিউদ্দিন স্যার ছিলেন সে সময়, ওই আক্তার সাদবানী স্যারের খালাতো ভাই ছিলেন, উনি আমাদের সে গান শেখাতে আসতেন। উনি বললেন যে তোমার নাচই যদি এত পছন্দ, নাচই যদি শিখতে চাও, তুমি ভালো করে নাচ শেখো। উনি কিন্তু আমাকে প্রথম কত্থক নাচ শেখার জন্য আমাকে নিয়ে গেলেন, এবং সেটা এত দূরে, আমরা থাকতাম মিরপুরে, আর উনি আমাদেরকে নিয়ে গেলেন সেই পুরানো ঢাকায় বনগ্রাম, 66 বনগ্রাম, এখনো মনে আছে। উনি ওখানে নিয়ে গেলেন, এবং ওখানে একজন শিক্ষক সৈয়দ আবুল কালাম সাহেব, ওনাকে আমি পেলাম, এবং ওনার কাছেই আমি কত্থক শেখা শুরু করলাম। পদ্ধতিগত নাচ শেখার যে শুরুটা হলো, সেইটাতে আসলে আমার মানে নাচটা থেকে বেড়ে ওঠা আর কি। হ্যাঁ, মানে ভালো লাগা, তারপরে যে একটা পদ্ধতিগত জিনিস যখন তুমি শিখবে, তখন সেটার চর্চাটাও কিন্তু অনেক বেশি মুখ্য হয়ে দাঁড়ায়। কারণ আগে আমরা হাত পা ছোড়াছুড়ি করে নাচছি, গানের নাচ করছি, এটা সেটা করছি, অত বেশি প্র্যাকটিসের ব্যাপারটা আমার কাছে তখন ছিল না। যখন আপনি ক্লাসিক্যাল ডান্স করবেন, তখন তো সেটা আসলে অনেকটা সাধনা, প্রার্থনার মতো। তখন যেমন আমাদেরকে এই তাৎকার প্র্যাকটিস করো, মুভমেন্ট প্র্যাকটিস করো, চক্কর প্র্যাকটিস করো, এবং একই জায়গায় দাঁড়িয়ে অনেক চক্কর প্র্যাকটিস করো, এত স্পিডে করো, মানে কত কিছু যে ওটার মধ্যে তখন আমাদের শিখতে হয়েছিল, এবং আমার ভালো লাগাও তৈরি হয়েছিল। আপনার এনজয়মেন্টটা ছোটবেলা থেকেই ছিল, এবং কত্থক থেকেই, মানে কত্থকই আপনার ভালো লাগতো ছোটবেলায়? কত্থক আমার ভীষণ প্রিয় ছিল, আমাকে ভীষণ আকৃষ্ট করত। আসলে কত্থকের না একটা স্পার্কলিং ব্যাপার যেটা আছে, যেমন একটা ফুটওয়ার্কটা খুব আকর্ষণ করে, তারপরে খুব স্পিডি চক্কর আছে যেটা খুব আকর্ষণ করে, তারপরে এই যে বোলবাণী, এই বোলবাণীর যে একটা মজা এবং এই সোমে ফেরার যে একটা আনন্দ, এইটা আমাকে আসলে খুব ছোটবেলা থেকে টানতো। হ্যাঁ, মানে এত টানতো যে আমার মনে হতো কি আমি কত্থকটাই ভালো করে শিখতে চাই। এই যে নৃত্যের সাথে সাথে আপনি তো এখন শিক্ষক হয়েছেন, সংগঠনের সাথে জড়িত, আপনি কিন্তু ইন দ্য মিন টাইম নাটকেও জড়িয়ে গিয়েছেন। আমরা অভিনয়ে পেয়েছি, চলচ্চিত্রে পেয়েছি, আপনাকে খুব সুন্দর সুন্দর কাজগুলোই কিন্তু পেয়েছি। নাচের সাথে অভিনয়ের আমার কেন জানি মনে হয় একটা সম্পর্ক আছে, আসলে কি তাই? অনেক অনেক, এটা নাচের সাথে অভিনয়ের সাংঘাতিক রকমের সম্পর্ক আছে। আর অভিনয়ের ব্যাপারটা কি, আমি বলি দুটো জিনিসই কিন্তু আমি খুব ছোটবেলা থেকে একসঙ্গে শুরু করেছিলাম। আমাদের বাংলাদেশ টেলিভিশনেই কিন্তু আমার নাটকের শুরু। এখানে আমার একটা সভাকক্ষে আমার একটা
স্পেশাল ইন্টারভিউ হয়েছিল, যেটা কুলনাই কিনার নাই নাটকে অভিনয় করার জন্য। সেখানে সুবর্ণা আপা, আসলজামান নূর, তারপরে আফজাল ভাই, এনারা সবাই ছিলেন, কাদের ভাই, আব্দুল কাদের। তো ওই সময় আমার একটা ছোট্ট ক্যারেক্টার ছিল পুটি নামে। তো ওইটা মোস্তফা কামাল সৈয়দের প্রযোজনায় ছিল 83 সালের দিকে। তখন থেকে কিন্তু অভিনয়টাও আমার শুরু। হ্যাঁ, সেই সময় আমাদের বাংলাদেশ টেলিভিশনে হীরামন নামে একটা লোককাহিনী ভিত্তিক আলেখ্যানুষ্ঠান হতো, আচ্ছা, সেইটাতে অভিনয় করতাম। তারপরে এর বাইরেও তো কত মানে নাটকের অংশ বিশেষ হতো বাংলাদেশ টেলিভিশনে, সেগুলোতে কাজ করতাম। এবং এইভাবে কিন্তু নাচ এবং অভিনয় পাশাপাশি চলছিল। কিন্তু আমি একটা সময় যখন ভারতে চলে যাই পড়াশোনা করতে নাচ নিয়ে, সেখানে আমি 7 বছর ছিলাম। এই 7 বছরে একটা অনেক লম্বা গ্যাপ হয়েছে অভিনয়ে। এবং আমি যখন ফিরে এসেছি নাচের উপরে পড়াশোনা শেষ করে, তখন যেটা হচ্ছে কি আমি নাচ নিয়ে বেশি কাজ করছি। তো নাটকের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং সেই সময় আরেকটা সমস্যাও ছিল, আমি আসলে খুব লম্বা একটা মানুষ, তুমি জানো নিশ্চয়ই। এবং আমি যখন ফিরে এসেছি ওই সময় যে সমস্ত নায়করা অভিনয় করতেন, আমার সাথে দেখা যেত যে হাইটে খুব সমস্যা হয়ে যেত। মানে হাইটের জন্য আপনার মানে বিড়ম্বনায় পড়তে হতো? অনেক বিড়ম্বনায় পড়তে হয়েছে, জুটি বাঁধা খুব প্রবলেম হয়ে যেত। ফলে আমার অনেক নাটকে কাজ করা হয়নি। আর এখনো কিছু কাজ করি, যেটা হচ্ছে আমার দুইটা সিরিয়াল 2টা চ্যানেলে চলছে। আর এর বাইরে কিছু হুমায়ুন স্যারের নাটক করেছি, হুমায়ুন স্যারের 2টো ছবিতে কাজ করেছি। কিন্তু মানে একেবারে যে আমার নাটক এবং সিনেমায় আমার অভিনয় নিয়ে অনেকটা পথ চলতে হবে বা চলার চেষ্টা করেছি, বিষয়টা এরকম না। আসলে নাচের কাজটা এত বিশাল যে আমার শেখা, চর্চা করা, প্রোগ্রাম করা, মানে কোরিওগ্রাফিং করা, হয় অতিরিক্ত ব্যস্ততা আসলে নাচের জন্য থাকায় আমি আসলে কাজ সেভাবে করতে পারি নাই। কিন্তু আপনার যে হাইটের কথা বললেন, সেই হাইট, গুড লুক প্লাস হচ্ছে নাচ জানা, অভিনয় জানা একটা মানুষ নায়িকাও হতে পারতো। আমি যখন ম্যাট্রিক পাস করছি বা ওই সময় পড়াশোনা করছি, ক্লাস 10 ক্রস করেছি, ওই সময় এত অফার ছিল চলচ্চিত্র থেকে যে কাজ করেন। আম্মা ওই সময় বলেছে যে না, তুমি পড়াশোনা করো, এখন কাজ করার দরকার নেই। এবং সেই সময়টা না আমরা ভয়ও পেতাম চলচ্চিত্র অভিনয় করতে, কেমন একটা ভীতি কাজ করতো, সেটা একটা। আর এছাড়া আমি যখন ভারতে পড়াশোনা করতে যাই, আমাদের ক্লাসে বম্বে ফিল্মের যত প্রডিউসার, ডিরেক্টর সব আসতেন কিন্তু আমাদের ক্লাসে। তো আমাকে পছন্দ করেছিলেন, হ্যাঁ, কাজ করার জন্য। কিন্তু তখন আমার যেটা মনে হচ্ছে কি যে আমি শিখতে গেছি, আমি শিখতে যেয়ে যদি আমি চলে যাই বম্বেতে, তাহলে আমার শেখাটা হবে না। আমি তো মহারাজজিকে দেখলেই শুধু 2 চোখ দিয়ে পানি পড়তো যে আমি এরকম একটা মানুষের কাছে শিখতে এসেছি, আমার মানে আমি পেয়েছি ওনাকে। এটা কিন্তু এটা একটা মানে এই প্রাপ্তিটা আসলে মানে বলে বোঝানো যাবে না। তো আমি ক্লাস ফাঁকি দিয়ে আমি আর যেতে চাইনি। যারা ওমরা আয়োজন করেছিলেন যিনি, ওনারা আমাকে ওই ধরনের ছবির জন্য অফারও দিয়েছিলেন, যাইনি। ইভেন দিলীপ কুমার যখন বাংলাদেশে এসেছিলেন, তখন কিন্তু আমাকে উনি মানে আমাদের অনুষ্ঠান দেখে আমাকে পছন্দ করেছিলেন এবং বলেছিলেন যে বম্বেতে আমাকে আমি যাতে ওখানে যেয়ে কাজ করি। আমার কাছে মনে হয়েছে যে না, আমি আমার এই যে উচ্চাঙ্গ নৃত্যের যে একটা শাখা, একটা ধারা, কত্থক নাচ, এই নাচটাকে আমি চর্চা করছি, এইটাকে আমি মানে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং এটার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটুকু নিয়ে ভালো থাকার চেষ্টা করছি, এই আর কিছু না। চমৎকার বলেছেন। আসলে নিজের প্যাশন এবং নিজের যে স্বপ্ন, সেটাকে যদি পূরণ করতে পারা যায় বা স্বপ্নের পেছনে ছোটা যায়, অন্য অনেক কিছু তখন স্যাক্রিফাইস করতে হয়, এটা মেনে নেওয়াটাই হচ্ছে। কিন্তু স্বপ্নের জায়গায় যদি বলো না, আমার কাছে মনে হয় যে আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো আসলে এই পর্যন্ত নাচটাকে টিকিয়ে রেখেছি, কিন্তু আমরা অনেক নৃত্যশিল্পীরাই, কারণ সেরকম পৃষ্ঠপোষকতা তো নেই। হ্যাঁ, যেমন ধরো আমি চাইলে আমি বেশ বড় বড় ডান্স ড্রামা করতে পারি, আমার প্রচুর আইডিয়া নিয়ে বসে আছি, কিন্তু মানে স্পন্সরের জায়গা থেকে বা পৃষ্ঠপোষকতার জায়গা থেকে ওই রকম সুযোগ সুবিধা তো কখনোই আমি পাচ্ছি না। আর আমি নিজে রোজগার করে আমি সেটা দিয়ে কাজ করছি, সেগুলো ছোট ছোট কাজ করতে পারছি, অনেক বড় কাজ তো আমার পক্ষে করা সম্ভব না। তো সেই জায়গা থেকে আসলে স্বপ্নগুলো মাঝে মাঝে ভেঙে যায়,
স্বপ্নগুলোকে ছোট করতে হয়, আবার কোনো কোনো স্বপ্ন অপূর্ণই থেকে যাবে। নৃত্য হচ্ছে এমন একটা কলা আমরা বিশ্বাস করি যেটা আসলে মূল ধারার মূল একটা জিনিস, সেটাকে আসলে ধারণ করা, সেটাকে লালন করা এবং সেটাকে এভাবে ছড়িয়ে দেয়া সবার মাঝে, নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়া। এই কাজটা যারা করছেন গুটি কয়েক মানুষ, তাদেরকে আসলে হ্যাটস অফ, কারণ তারা অনেক কষ্ট করে, অনেক বেশি ডেডিকেশন, অনেক বেশি স্যাক্রিফাইস তো আছেই। একটা ধারা তৈরি হয়, যেমন শুরুতে যারা নাচ করেছেন, রাহিজা খানম ঝুনু বলেন, লায়লা হাসান বলেন, আমানুল হক বলেন, স্বাধীনতা পরবর্তীকালের থেকে ধরে এসেছে এবং তাদেরকে দেখে আরো একটা জেনারেশন গেছে, তাদেরকে দেখে আমাদের জেনারেশন এসছে, আমাদেরকে দেখে আর একটা জেনারেশন যাচ্ছে। এই যে প্রবাহমান নাচের ধারাটা চলে আসছে, এটা কেউ না কেউ তো ধরে নিয়ে যাচ্ছে। আমরা যদি ছেড়ে দেই তাহলে তো এই ধারাটা একটা জায়গায় বন্ধ হয়ে যায়। প্রতিবন্ধকতা কোত্থেকে সবচেয়ে বেশি আসে বা পেয়েছেন? আমার দিক থেকে কিন্তু আমি অনেক সৌভাগ্যবান, সেটা অনেকটাই পারিবারিকভাবে সুবিধাই পেয়েছি। অসুবিধা করেনি কেউ, বা প্রতিবন্ধকতা সেভাবে পারিবারিকভাবে হয়নি। আমি সব সময় পজিটিভ ভাইব পেয়েছি আমার পরিবারে। আমি যে এলাকায় থাকতাম, আমার এলাকার মানুষজন আমাদেরকে ভীষণ ভালোবাসতো এবং এখনো বাসে। আমার কাছে যেটা মনে হয়, আমি যে কাজটা করি আমি খুব সৎভাবে করি কাজটা। আমি শুধুমাত্র এইটাকে বিনোদনের একটা জায়গা থেকে দেখি না, এটা যে একটা শেখার বিষয় এবং এইটা যে কেউ সহজেই আত্মস্থ করতে পারবে না, ওই জায়গাটাই যে আমি আত্মস্থ করেছি এইটাকে বাহবা দেয় মানুষ। যেমন ধরো যে কেউ কিন্তু একটা ক্লাসিক্যাল নাচ বললেই দাঁড়িয়ে করে ফেলতে পারবে না। একটা গানের নাচ ঠিক আছে, কম বেশি হয়তো ভালো বা খারাপ একটা দাঁড় করানো যাবে, কিন্তু একটা ক্লাসিক্যাল নাচ তো শিখে নাচতে হয়, জেনে নাচতে হয়। আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র পোশাকি নাচ, যেটাকে আমরা বলি আজকাল যেটা হয় পোশাকি নাচ, অর্নামেন্টাল ডান্স, মানে আমি শুধু গয়নাগাটি পরলাম, সাজ পোশাক করলাম, হ্যাঁ, এবং নাচের জায়গা থেকে নাচ তো কিছু হচ্ছে না, কিন্তু আমি আমার গয়না, আমার রূপ, আমার গ্ল্যামার আমি সব দেখাচ্ছি। তো ওইখানে যে কিন্তু মানুষ একটা সময় ওই গ্ল্যামারটা দেখে এবং ওর পেছনে অন্য ভাবনা তৈরি হয়। কিন্তু যখন একটা যোগ্য নৃত্যশিল্পী নাচ করে এবং সে জেনে বুঝে চর্চা করে নিজের যোগ্যতাটা মঞ্চে প্রমাণ করে, তখন কিন্তু তাকে শ্রদ্ধা করতে বাধ্য। আমার কাছে সেটা মনে হয়। সেই জন্য আমি এখনো পর্যন্ত আমি যেটাই করি আমি সবার কাছ থেকে পজিটিভ ভাইব পাই, আমি খারাপ ভাইব এখনো পাইনি। এই যে ট্রেন্ডের মধ্যে চলে আসা, ভাইরাল হয়ে যাওয়া, রিসেন্টলি আপনি ভাইরাল হয়েছেন এবং সেটা একটা নাচের রিহার্সালেই আপনি ভাইরাল হয়েছেন। এত সুন্দর সুন্দর নাচ করেছেন আপনার জীবনে, যদি আমরা দেখি সেগুলো না, আপনি একটা রিহার্সাল করতে গিয়ে বাচ্চাদের সাথে, রিহার্সাল ঠিক বলবো না, আসলে যে কোনো মুভমেন্ট যদি সেটা কঠিন হয় আমাকে ভীষণ আকর্ষণ করে। তো আমি যেই নাচটার কথা যেটা দিয়ে লিচুর বাগানে, সেখানে দুটো স্টেপস খুব সুন্দর এবং সেটা খুব সহজও নয় আবার সহজও। স্টেপসগুলো আমি জাস্ট একটুখানি করার চেষ্টা করছিলাম, আমার ছাত্রছাত্রীরাও চেষ্টা করছিল, তো সেটাই একটা ভিডিও করা হয়েছে এবং ওটা সামহাও আমি আপলোড দিয়েছিলাম এবং মুহূর্তে সেটা এত বেশি শেয়ার হয়ে গেছে, এত বেশি মানে মানুষের কাছে পৌঁছে গেছে যে আমি মানে অবাক হয়ে গেছি যে আমি এত বছর ধরে এত ভালো ভালো কাজ করলাম, এত কঠিন কঠিন জিনিস আপলোড দিলাম, হ্যাঁ, কোনোদিন মানুষ শেয়ার করে না, একটা ভালো মন্দ বলে না, কিছু মানুষ বলে, কিন্তু ওই রকম ভাবে না যে এক মুহূর্তে, মানে আমাদের হচ্ছে কি সস্তা সহজ, একটু রুচির বাইরে যদি কিছু হয় সেটাই মনে হয় যেন সবাই বেশি মানে আকৃষ্ট হয়। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি তো এই ধরনের কাজ করি না, এই ধরনের নাচ কখনোই করি না, এইজন্যই ভাইরাল হয়েছে। এই জন্য অনেকেই বলছে যে আপনার কাছে এটা আশা করি নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে একটা স্টেপস যদি সুন্দর হয়, একটা স্টেপস যদি সুন্দর হয়, সেটা কেন না আপনি ট্রেন্ডের সাথে চলতে পারেন না? আপনি এই যে বাচ্চাদেরকে শেখাচ্ছিলেন, বাচ্চারা তো ওই গান পছন্দ করতেই পারে যেহেতু বিট সং বা ট্রেন্ড চলছে। আমার জায়গা থেকে আমি মনে করি যে আমি মানে যথেষ্ট ম্যাচিউরড একটা মানুষ এবং তার বাইরেও যেটা আমি যথেষ্ট বয়সও হয়েছে আমার, এবং আমি বলবো না, না প্রায় 60-এর গন্ডি চলে আসবে আগামী বছর। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই বয়সে আমি যদি একটু প্রাণবন্ত থাকতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই, কেন মানুষ মানে
খারাপভাবে নেবে, এটা নেওয়া উচিত না। আচ্ছা, এই যে নাচের সাথে এত এত বছর আপনি বললেন যে 60-এর কাছাকাছি চলে যাচ্ছেন, আমার মনে হয় তার মধ্য থেকে আপনার 50 ইয়ার্সই আপনি নাচের সাথে, তাই না? আরো সেই বেশি ছোটবেলা সময় আরো ধরে। বেশি। নাচ করতে গিয়ে কখনো কি কোনো মজার কোনো সিনারিও হয়েছে বা একটু অকওয়ার্ড, লাইক নাচ করতে হ্যাঁ, করতে আপনি আমার স্টেপ awkward- ভুলে গিয়েছেন? অকওয়ার্ড আমার অনেক ঘটনা হয়েছে। একটা অকওয়ার্ড হয়েছে, আমি খুব ছোট ছিলাম, আমার মা জিরো পপুলেশন গ্রোথ ZPG-তে কাজ করতেন। ওকে। ওইটা একটা জাপানি অর্গানাইজেশন। তো ওখানে হয় ইয়ারলি একটা ফাংশন হবে, আমি তখন ছোট। আমার মা বললেন যে তুমি নাচবে। তা আমি তখন ওই যে হাতে ট্র্যাম্বলিন নিয়ে নাচ করতাম, জিপসি নাচের মতো একটা নাচ করতাম। তো একটা মঞ্চ তৈরি করেছে, ওইটা তখন নারায়ণগঞ্জে ওই ইয়েটা ছিল, গোদনাইট বলে একটা জায়গা, ওখানে ওনাদের অফিস ছিল। তো ওই অফিসের মধ্যে একটা ছোট্ট করে স্টেজ করেছে। তো স্টেজের যে পেছনে পর্দাটা লাগিয়েছে তার মাঝখানটা একটু ফাঁকা। তা আমি নাচ করতে করতে পিছনে যখন যাচ্ছি, আমি যে ওখানে পড়ে যাচ্ছি এবং আবার উঠে আবার নাচ করছি। তো আপনি কোরিওগ্রাফিও করেন, শিক্ষক হিসাবে নাচও শেখাচ্ছেন। আমরা যদি দেখি যে নাচকে আসলে মডার্ন ফিউশন নিয়ে আসা বা মানুষের কাছে পৌঁছে দেওয়া নতুন প্রজন্মের কাছে, এটা কিন্তু সময়ের সাথে সাথে ট্রেন্ডের সাথে সাথে আমরা চেঞ্জ হতে দেখি। এটা আমরা বহির্বিশ্বে দেখেছি, পার্শ্ববর্তী আমরা দেশেও দেখি যে ওদের রিয়েলিটি শোগুলো যে হয় ডান্স নিয়ে, সেগুলো এত মানে স্মার্ট ওয়েতে ওরা প্রেজেন্ট করে। সেই জায়গাটায় আমরা বাংলাদেশ কি একটু পিছিয়ে পড়ছি নাকি? পিছিয়ে পড়ার কারণ আছে। কারণ হচ্ছে বাইরের দেশের ওরা বেসিক নাচ যেটা, তারা সেইটাতে নিজেদেরকে দক্ষ তৈরি করে, তারপরে অন্যান্য নাচের মুদ্রাগুলো যোগ করে। আমাদের দেশে যেটা হচ্ছে কি, বেসিক নাচ যেটা, সেইটা অনেকে তৈরি না করেই নানা কিছু করতে যায়, ফলে হচ্ছে কি কোনোটাই ঠিক মতো হয় না। আচ্ছা, আগে একটা মানে শক্তভাবে নিজের ভিত তৈরি করতে হবে। তুমি যদি ফাউন্ডেশন না করে তুমি ডেকোরেশন শুরু করে দাও, হ্যাঁ, তাহলে তো হয় না। এবার আমি আপনার পার্সোনাল লাইফে একটু আসি। আপনার একমাত্র কন্যা, সে তো মায়ের মতো নাচ করে। হ্যাঁ, সে নাচ শিখেছে, নাচ করে এবং নাচে সে জাতীয় পুরস্কারও পেয়েছে, খুব ভালো কত্থক নাচে। বাহ। বাবার মার কাছ থেকে যে সাপোর্ট আপনি পেয়েছেন, আপনি বলেন এলাকার কাছ থেকে যে সাপোর্টটা পেয়েছেন, পার্সোনাল লাইফেও তো আপনি সেই সাপোর্টটা পেয়েছেন, কারণ এত গুণী একজন শিল্পী আপনার লাইফ পার্টনার হিসেবে আছে। ডেফিনেটলি সুজিত মোস্তফার কথাই বলছি। তিনি আপনার নাচ কতটা অ্যাপ্রিসিয়েট করে বা পছন্দ করে? নাচ আসলে সে অসম্ভব অ্যাপ্রিসিয়েট করে, এবং আমরা যে শিখতাম, আমাদের নাচের প্রতি তার ভালো লাগা ছিল। একটু জানতে চাই যে এত সুন্দর নাচ করেন, আপনাকে দেখে যারা ঈর্ষান্বিত হয়েছে, এরকম তো হয়েছে অনেকে, অনেক। আর অনেক। আপনি কি কখনো কাউকে দেখে মনে হচ্ছে ইস আমি যদি তার মতো নাচ করতে পারতাম? হ্যাঁ, এরকম? আমার এরকম হয়েছে। আমি যখন দিল্লিতে নাচ শিখতে যাই, তখন আমি প্রতিদিন কাঁদতাম মানে কি, ওখানে আমার গুরুর যারা শিষ্য ছিলেন তাদের অনুষ্ঠান দেখতাম, আর মানে হস্টেলে ফিরে আমি শুধু আমার চোখ দিয়ে পানি পড়তো। আমার খালি মনে হতো যে এরা কিভাবে এত সুন্দর নাচে। যেমন আমার খুব প্রিয় কয়েকজন শিল্পী আছেন, তার মধ্যে তো শাশ্বতী সেন তো মানে বলা বাহুল্য, মহারাজজির খুব সিনিয়র একজন শিক্ষার্থী ছিলেন এবং এত ভালো ডান্সার উনি। এর বাইরে দুর্গা আরিয়া বলে একজন আছেন, দুর্গা আরিয়া, মালতি রাওয়াত। দুর্গা নাচে না মানে বাতাসের মধ্যে নাচছে এখনো। সে আমার চেয়ে হয়তো বয়সে আরো 5-7 বছর 10 বছরের বড়, বাহ, কিন্তু তাকে দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না, মানে বাতাসের মতো নাচে সে। দারুণ দারুণ। এবং ওকে দেখে আমি ফলো করি, এবং আমার হিংসা বলবো না, আমার ভালোবাসা ওর প্রতি, মালতির প্রতি ভালোবাসা, যে ওরা এত ভালো নাচে এবং ওদেরকে আমি খুব ভালোবাসি, এবং ওদের নাচের যে ভালো গুণগুলো সেগুলো আমি নেওয়ার চেষ্টা করি। এটা একটা অন্যরকম মানে ভালো লাগা। বাহ, একজন নৃত্যশিল্পী হিসেবে মানে নিজেকে তো সাধনা করতেই হয়, তার মধ্যে থেকে লাইফস্টাইলে কি কি চেঞ্জ বা লাইফস্টাইলে সেটা ফুড হ্যাবিট হতে পারে, কোন জায়গাগুলো আপনি মেনটেন করে চলেন? লাইফস্টাইলে হচ্ছে কি, আমি খুব শর্টকাট কাজ করার চেষ্টা করি, কারণ আমার বাড়িতে আমি অনেক বড় একটা বাসায় থাকি, কিন্তু আমার বাসায় কোনো কাজের লোক নাই। ওকে। ফলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, পুরো বাড়ি মেনটেন করা, রান্না, বাজার সব কিছু একা হাতে করতে হয়। ফলে আমার সিস্টেমটা আমি খুব সুন্দর করে নিজের মতো করে নিয়েছি, যাতে আমার
অল্প সময়ে আমি অনেক কিছুই করতে পারি। খুব জটিল জীবন যাপন করি না। যাতে আমি প্র্যাকটিসটা করতে পারি, আমি সকালে হাঁটতে যাই, আমি কত ব্যায়াম ঘন্টা করি। প্র্যাকটিস করেন প্রতিদিন? প্রতিদিন তো আমার অন্তত ঘন্টা 2 প্র্যাকটিস হয়ে যায়। বাহ। হ্যাঁ, প্র্যাকটিস করতে হয়। একটা কথাই বলে যে রাধে সে চুলো বাঁধে, আমার তো মনে হয় যে নাচে সে চুলো বাঁধে, সে রান্নাও করে, সে আরো অনেক কিছুই করে, তার প্রমাণ হচ্ছেন আপনি। আমি শেষ করব মুক্ত বিহঙ্গের কথা যে শুনেছি, এই যে আপনি একজন মুক্ত বিহঙ্গের মতো মানুষ, হ্যাঁ আমি বিশ্বাস করি দর্শকরা অনেকেই জানেন না আপনি যে একজন লেডি বাইকার, এটা কিন্তু আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করেছে ডিফারেন্ট ওয়েতে। এটা কজন মানুষ জানে যে মুনমুন আহমেদ একজন লেডি বাইকার, যিনি বাইক নিয়েই সব জায়গায় যায়? এইটা দুটো কারণ। আমি আসলে ছোটবেলা থেকে সাইকেল চালাই, বাইক চালাই, এগুলো তো আছেই। মানে কম সময়ে আমি বাইরের কাজগুলো সারতে হয় আমাকে। এমন দিন গেছে আমি শিল্পকলা থেকে রওনা দিয়েছি সাইকেলে, বাসায় ফেরত আসতেছি, আমার মেয়ে গাড়িতে আসতেছে। আমি বাসায় এসে টেবিলে খাবার দিয়ে বসে আছি, ফোন দিলাম যে মা তুমি কত দূরে, বলছে আমি শেরাটনের ওখানে। তার মানে হচ্ছে যে আমি যদি গাড়িতে আসি তাহলে আমি আমার সংসার এবং আমার সবকিছু এলোমেলো হয়ে যায়। আমি এই জন্য সাইকেল প্রেফার করি, আমি বাইক প্রেফার করি। এবং আমি শুটিংয়ে চলে যাই, দেখা যায় আমার শুটিংয়ের ব্যাগ ট্যাগ সব আমি স্কুটি আমারটা সামনে ওখানে থাকে, বা পিছনের ইয়েটার ভিতরে সব ঢুকিয়ে ফেলি। অনেক সময় এমনও হয় যে আমি আমার লাগেজটা পেছনে বেঁধে ফেলে আমি হয়তো শুটিংয়ে চলে গেছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এরই সাথে আমি শ্রাবণা তৌহিদা আজকের মতো বিদায় নিতে চাই। নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের এই আড্ডার মধ্যে আসলে কত কিছুই উঠে এসেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি মুক্ত বিহঙ্গ আসলে যদি কেউ হতে পারি, চেষ্টা করতে দোষ কি, তাই না? একটু যদি ভালো থাকা যায় তাহলে ক্ষতি নেই। আমরা সেই ভালো থাকবার চেষ্টাতেই থাকবো। আরও সুন্দর আয়োজন নিয়ে আমি শ্রাবণা তৌহিদা চলে আসবো। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।